দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রোজায় হৃদরোগীদের করণীয়, এবং এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার সৈয়দ মোহাম্মদ আতিক, যিনি সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছেন কার্ডিওলজি বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে। ডাক্তার সৈয়দ মোহাম্মদ আতিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ধন্যবাদ। আমরা আজ কথা বলবো রোজায় হৃদরোগীদের করণীয় এই বিষয় নিয়ে। প্রথমে একটু আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাই যে রমজান মাসে আসলে দীর্ঘ সময় রোজা রাখার কারণে কি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যমুনা টিভির দর্শক শ্রোতাদের সালাম এবং রমজান মোবারক জানিয়ে শুরু করছি। আপনার প্রশ্নের দুটো অংশ, একটা হচ্ছে সাধারণভাবে হৃদরোগের ঝুঁকিতে কারা থাকেন, আরেকটা হচ্ছে রোজা রাখার কারণে দীর্ঘ সময় বলতে এটাও বোঝায় যে রোজা অনেক লম্বা হয় কোনো কোনো আমাদের সময় গরমকালে। এবারে রোজাটা একটু দৈর্ঘ্যে ছোট, 12-13 ঘন্টার মতো, অনেক সময় এটা 16 ঘন্টা ছাড়িয়ে যায়। আরেকটা হয় দিনের পর দিন টানা 30 দিন রোজা রাখা। সাধারণভাবে হৃদরোগের ঝুঁকি যারা 40 বছরের উপরে বয়স হয়ে গেছেন, যাদের পরিবারে ভাই বোন বাবা মা অনেকেরই হার্ট অ্যাটাক হয়ে গেছে অথবা স্ট্রোক হয়ে গেছে, তাদের ঝুঁকিটা একটু বেশি। এর বাইরে রক্তচাপের ওষুধ খাচ্ছেন যারা, উচ্চ রক্তচাপের জন্য, ডায়াবেটিসের জন্য, রক্তে কোলেস্টেরলের বেশির জন্য, যেটা হয়ে থাকে আপনার শুরুর দিকে হৃদরোগীদের কিছু না কিছু সিমটম হবে। যারা ইনঅ্যাক্টিভ, একটু সেডেন্টারি লাইফস্টাইল, অনেক বেশি পরিশ্রমের কাজ করে না, তাদের সিমটমগুলো প্রকাশ পায় না। তো এই গ্রুপের লোকরা যদি অনেক দিন ধরে কোনো চেক আপে না থাকে, তাদের প্রথম পরামর্শ হবে আপনারা একেবারে যেটা সুবিধা আপনাদের ঘরের কাছে সাধারণভাবে এমবিবিএস ডাক্তার দিয়েও শুরু করতে পারেন হৃদরোগীদের জন্য। মানে আপনার যদি এরকম ঝুঁকিগুলো থাকে, ফর্মাল একটা ওপিনিয়ন না। তার বাইরে বলবো আপনার যখনই বুক ব্যথা পরিশ্রমের সাথে সম্পর্কিত, অথবা আপনার রক্তচাপ কন্ট্রোলে থাকছে না, ডায়াবেটিস কন্ট্রোলে থাকছে না, এই একই পরিমাণ ঝুঁকি একজনের যদি 2 বছর ধরে আছে হয় আর আরেকজনের 10 বছর ধরে আছে হয়, 10 বছর যার তার ঝুঁকি বেশি, কিন্তু উনি যদি সব কিছু অনেক সুন্দরভাবে কন্ট্রোলে রাখেন, তার ঝুঁকি হওয়ার যিনি কন্ট্রোলে রাখবেন না তার চেয়ে কম। আরেকটা বেশি কথা বলা হয়নি বাংলাদেশের প্রেক্ষাপটে, তামাক পাতা যারা ইউজ করেন, সিগারেট যারা খান, একটা সিগারেট একবার নিলেই ওই সময়ও হার্ট অ্যাটাকের ঝুঁকি ওই মুহূর্তের জন্য বেড়ে যায়। এগুলো সব বিবেচনা করেই তারপর হচ্ছে রোজাটা রাখা উচিত। তারপর রোজা রাখতে গেলে আলাদা করে ঝুঁকি বাড়বে না, আলাদা করে ঝুঁকি বাড়বে যখন আপনার ঘুমের অনিয়ম হবে, মানসিক চাপে ভুগবেন। অনেকে হয় রোজা রাখতে চাচ্ছেন, আবার এটা নিয়ে টানাপোড়েনে ভুগছেন যে আমার এইভাবে মানসিক চাপ বাড়ানোর দরকার নেই। আর সামাজিক চাপ, কাজের চাপ, রোজার মধ্যেও যদি কাজের ঘন্টাগুলো অতিরিক্ত থাকে, তারপর রোজার রুটিনটা ডিফারেন্ট, এগুলোর জন্য এক্সট্রা প্রিকশন নিতে হবে। যারা অলরেডি রোজার আগে থেকেই জানেন তাদের ঝুঁকি আছে, তাদের রোজা শুরু করার সবসময় এইগুলো খেয়াল রাখতে হবে। কোন পরিস্থিতিতে ঝুঁকিটা একটু বেশি হতে পারে এটা একটু জানতে চাই। যারা অনেক অনিয়ম থেকে হঠাৎ নিয়মে ফিরতে চাইবেন, তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু সুস্থ যারা সব কিছু মেনটেন করছেন, তাদের জন্য আলাদা কোনো ঝুঁকি থাকবে না। আচ্ছা, এবার একটু চলে আসি যারা অলরেডি হার্ট অ্যাটাক করেছেন অথবা হচ্ছে যাদের বাইপাস সার্জারি হয়েছে, তারা যদি রোজা রাখতে চান, তাহলে সেক্ষেত্রে তাদের কি কি করণীয় রয়েছে এবং পাশাপাশি কোন বিষয়গুলো আসলে বিবেচনা রাখতে হবে? আচ্ছা, খুবই সুন্দর, মানে গুরুত্বপূর্ণ দরকারি একটা প্রশ্ন। আমাদের ডাক্তার হিসেবে আমরা মুসলিম প্রধান দেশ, আমরা নিজেরাও মুসলিম, রোগীর সেন্সিটিভিটিটা আমরা বুঝি, রোজা রাখার আগ্রহ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে ইদানিং মানে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পর রোগীরও প্রশ্ন থাকে, আমাদেরও এটা একটা চিন্তা থাকে, প্রথম 6 সপ্তাহ হার্ট অ্যাটাক বা বাইপাসের পর শরীরের এই সময়টা দরকার হয় সেরে উঠতে। তারপর 6 থেকে 12 সপ্তাহ যারা খুব ভালোভাবে তাড়াতাড়ি সেরে উঠবেন, তাদের জন্য ক্ষেত্র বিশেষে আমরা রোজা অ্যালাউ করব।
তবে সবচেয়ে ভালো হয় 12 সপ্তাহ পর থেকে রোজা রাখার চিন্তা করলে, মানে গত 3 মাসে যাদের হার্ট অ্যাটাক বা বাইপাস হয়ে গেছেন তারা তাদের নিজস্ব ডাক্তারের পরামর্শে এগুলো করবেন। আর আমরা যারা কার্ডিয়াক সার্জন এবং কার্ডিওলজিস্ট হিসেবে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে কাজ করছি, আমরা মানে অনেক সময় কার্ডিওলজিস্টকে দেখিয়েই কিন্তু বাইপাস সার্জারিতে যায়, আবার বাইপাস সার্জারি হওয়ার পরে আবার কার্ডিওলজিস্টের কাছে ফিরে আসে। তা আমাদের টিমওয়ার্কটা ওরকম থাকে, কোন রোগীর জন্য কোনটা প্রযোজ্য আমরা নিজেরাই রোগীকে বলে দিই। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে তারপর ডক্টর যে পরামর্শগুলো দিবেন সেই বিষয়গুলো আসলে বিবেচনা করবার পর রোজা রাখাটা নিরাপদ কিনা সেটা আসলে ডাক্তারের সাথে একটু শরণাপন্ন হয়ে সে বিষয়ে কনসাল্ট করে তারপর হচ্ছে আগানো উচিত। আরেকটা কথা বলে রাখি, যারা অনেক বছর আগে বাইপাস বা হার্ট অ্যাটাক হয়ে গেছেন তারা হয়তো ঘরে বসে চিন্তা করছেন আমি রোজা রাখতে পারবো কি পারবো না, একবার কি ডাক্তার দেখাবো কিনা। তাহলে আপনি খেয়াল করবেন আপনার কোনো ইদানিং 4 সপ্তাহ 6 সপ্তাহে কোনো শ্বাসকষ্ট বুক ব্যথা হয়েছে কিনা, কোনো ওষুধ মানে ওষুধ খাওয়ার সময় কোনো অসুবিধা হচ্ছে কিনা, ওষুধের টাইমিংগুলো নিয়ে সমস্যা হচ্ছে কিনা। তখন আপনার ওষুধের টাইমিংটা চেঞ্জ করার ব্যাপারটা থাকতে পারে, কিন্তু হৃদরোগের ঝুঁকি আপনার বাড়বে না। যেহেতু ওষুধের টাইমিং এর বিষয় কথাটা চলেই আসলো, তাহলে একটু হৃদরোগীদের জন্য ওষুধের টাইমিংটা এখানে রোজার মাসে কিন্তু একটু অনেকটাই চেঞ্জ হয়ে যায়, যে যেহেতু সেহরি ইফতার এবং হচ্ছে আপনার দীর্ঘ সময় হচ্ছে না খেয়ে থাকতে হয়। আমরা জানি যে তাদের হচ্ছে যাদের এরকম বাইপাস সার্জারি হয়েছে একটা ওষুধ খেতে হয়, রক্ত পাতলা করা ওষুধ খেতে হয় অনেক সময়। তো এই ওষুধগুলোর সময়টা যখন চেঞ্জ হয়ে যায় এতে কি স্বাস্থ্যের উপর কোনো রকম প্রভাব পড়তে পারে কিনা? সহজ কথায় বললে আপনি যদি ঠিকমতো পরামর্শ নিয়ে করেন তাহলে অসুবিধা হবে না, মেজর অসুবিধা হবে না। সাধারণভাবে যেটা বলা যায়, যেই ওষুধটা আপনি সকালে খেতেন সেটা আপনি ইফতারে খাবেন, যে ওষুধটা আপনি রাতে খেতেন সেটা আপনি সেহরিতে খাবেন। দুপুরের কোনো ওষুধ যদি থেকে থাকে ক্ষেত্র বিশেষে এটা শুধু ইফতারে সরায় নিলে হয়। আর ওষুধের আরেকটা বেসিক রুল অফ থাম্ব, যে ওষুধগুলো দিনে একবার খেতে হয় সেটা টাইম পরিবর্তন করতে খুব বেশি ঝামেলা হয় না। যে ওষুধটা 2 বার খেতে হয় ইফতার সেহরি হয়, 3 বার খাওয়ার ওষুধ আমাদের হৃদরোগীদের জন্য আলাদা করে কম, ডায়াবেটিসের কিছু রোগীর জন্য থাকে। আর কিছু ওষুধ থাকে আমাদের যেগুলো প্রস্রাব বেশি করে, সেগুলো ইফতারের পরে খাওয়াই ভালো। সেটা সেহরির সময় মানে সকালেরটা সেহরিতে সরিয়ে আনা এটা ঠিক না। আর আরেকটা প্রশ্ন মাঝে মধ্যে চলে আসে, যেটা হচ্ছে আমি একটা ডোজ মিস করলে কি হবে। মিস করলে এটা মিস হিসাবে ধরে নেওয়াটা ভালো, পরবর্তী ডোজে আবার 2টো খেতে হবে না। এটা সার্বজনীনভাবে দিনে একবার ওষুধ, যেগুলো ব্লাড প্রেশার ওষুধ, সাধারণত একটা ওষুধ মিস করলে আপনার খুব বেশি অসুবিধা হওয়ার কথা না, কারণ বরং অতিরিক্ত খেলেই ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন যে ওষুধ আসলে মিস হয়ে গেলে আরেকটা সেটা পরিবর্তে 2টা খাওয়ার দরকার নেই, সেটা বরং আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এবার একটু চলে আসি, বাঙালি হিসাবে কিন্তু ইফতারের যে আয়োজনটা সেটা আমাদের একটু ভিন্ন হয়ে থাকে। সেটা হৃদরোগী হোক না কেন বা যেই ধরনের রোগী হোক না কেন, ইফতারের সময় একটু তেল ভাজা পোড়া এই ধরনের খাবার কিন্তু আমাদের আয়োজনে থাকে। তো আপনার কাছে একটু জানতে চাই যে ইফতারের সময় যে অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার বা ভারী যে খাবারগুলো সেগুলো খেলে আসলে হৃদযন্ত্রের উপর কেমন প্রভাব পড়বে, এবং পাশাপাশি একই সাথে প্রশ্নটা করে নেই যে সুস্থ ইফতার প্লেট বলতে আসলে আমরা কি বুঝি। আচ্ছা, আপনি আমার জন্য একটু কঠিন করে ফেললেন শেষ অংশটাতে, ওটাতে পরে আসবো। ইফতারের আমাদের যে আয়োজনগুলো থাকে 2টো জিনিস, একটা হচ্ছে খাবারের ধরন আর একটা হচ্ছে পরিমাণ। পরিমাণটা কিন্তু সবাইকেই একটু সংযমের মাসে একটু কমাতে হবে। হ্যাঁ, আমরা যেভাবে মনে করি অনেক ক্ষুধার সাথে ক্ষুধা পুরোটা নিয়ে টেবিলে বসবেন না, প্রথমে ইফতারটা ভেঙে নেবেন, পানি খাওয়াটা, এটা কোনো ফ্রুট জুসও হতে পারে। আর আমরা যে সুন্নত হিসেবে যে ডেট খাই, এটার একটা প্রিন্সিপাল হচ্ছে আপনার ইনিশিয়াল কমপ্লেক্স সুগারটা আপনাকে হেল্প করবে পরবর্তী ভারী খাবারটা ডাইজেস্ট করতে। তো রোজাটা ভেঙে যদি নামাজটা পড়ে তারপর ইফতারে আসেন, ওই প্রথম অংশের এই অনেক বেশি ক্ষুধা নিয়ে টেবিলে বসা এই জিনিসটা একটু কাটবে, তাহলে পরিমাণটার দিকে আপনি একটু চেক রাখতে পারবেন। আর আমাদের কিন্তু আসলেই বেশি খেয়ে ফেলি। আর পাকতন্ত্রের একটা নিড থাকে, ডাইজেশনের সময় ব্লাড ফ্লো, রক্ত চলাচল পাকতন্ত্রের দিকে বেড়ে যাবে। যারা অলরেডি হৃদরোগের রোগী তারা অনেক সময় কিন্তু আগে থেকেই জানেন আমি ভারী পেট খেলে আমার বুকে চাপ লাগে, তাহলে কোনো অবস্থাতে ওই পর্যন্ত যাওয়া যাবে না। আর যাদের ওই পরিমাণ সমস্যা নাই তাদের অন্তত ডিসেন্ট মানে আধা পেটা থেকে মানে উনা পেটা খাওয়া যেটা বলে আর কি, আধা পেটা পর্যন্ত স্বাচ্ছন্দ্যে খান। আর খাবারের ধরনের মধ্যে আপনি আমরা সালাডটা কিন্তু নেগলেক্ট করি, আমরা সালাডটা একটু পরিমাণ বাড়াতে হবে। আর ছোলা যেটা সেটা ধরেন আপনি 1 মুঠ ছোলা খেলে অনেক, একটা পেঁয়াজি একটা বেগুনি। আর ভাজা পোড়ার ক্ষেত্রে আমরা কিন্তু পুরনো তেলে ভাজাটা কিন্তু একদম মানা, এটা আমরা চাই না। আর চর্বি জাতীয়র মধ্যে
মানে ডাইজেস্টিভ সিস্টেমের পাকতন্ত্রের উপর যাতে চাপ না পড়ে, তেল চর্বি আমরা সাধারণভাবে যেটা বলি সারা সপ্তাহে একবেলা রেড মিট যেটা বলে গরুর মাংস বা খাসির মাংস, বাকি সময়টা মাছ, শাকসবজির পরিমাণ বেশি। তা আমার মনে হয় ইফতারটা একটু সাইজটা ছোট করতে হবে, খাবারের প্রকৃতি আমাদের পছন্দের যেগুলো সেগুলো কম পরিমাণে খাওয়া, এটাই বেশি খাওয়া উচিত আর কি। তারপর জিজ্ঞেস করেছিলাম যে আসলে সুস্থ ইফতারের প্লেট বলতে কি বলে, কি বোঝা যায় বা কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত আমরা যেটা বলবো এটা বেশিরভাগ বাংলাদেশি কালচারে এটা একজন হৃদরোগীর জন্য কেমন হওয়া উচিত মেনে নেওয়া কঠিন হয়। তো সেজন্য আমাদের ইফতারের যেই প্রকারগুলো সেগুলোর মধ্যে থেকেই কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারেন। যেমন সালাদের পরিমাণটা আপনি বাড়াতে পারেন, আমরা শসা ক্ষীরা এগুলো যেগুলো বেশি, টমেটো, এটার সালাদের পরিমাণটা আপনি ছোলা যতটুকু নেবেন সালাদ পারলে তার চেয়ে একটু বেশি নেবেন, তাহলে আপনার ওখানে একটু ক্রেভিংটা কমবে। আর পেঁয়াজু বা বেগুনি হোটেলে বাইরে যারা খায় তাদের উচিত না, মানে হৃদরোগীদের বাইরের খাওয়া উচিত না, ঘরে বানানোগুলো খাওয়া উচিত, আর ফ্রেশ তেলে ভাজা খাওয়া উচিত। আর প্লেটের সাইজ একটা ডিসেন্ট ডিনার প্লেটে একটা পেঁয়াজু একটা বেগুনি। তবে এখানে একটা কথা কি, মানে অনেকে তো বলে যে আসলে আমি সারা বছর ভাজা পোড়া খাই না, এই রমজান মাসটাতেই হচ্ছে একটু করে ভাজা পোড়া খাচ্ছি, এতে কি আমার হচ্ছে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে? এটা যারা ডিসিপ্লিন মেনে করবে তাদের কোলেস্টেরল লেভেল যেটা আমরা ব্লাড টেস্ট করি তাহলে কিন্তু তাদের সাংঘাতিক পরিবর্তন দেখা যাবে। আপনার এলডিএল খারাপ কোলেস্টেরলটা কম থাকবে, এইচডিএলটা একটু বেশি থাকবে, রোজার পরপর ট্রাইগ্লিসাইডটা কম থাকবে। আর আপনি যখন এটা ছেড়ে দেবেন একটু ঢিলেঢালাভাবে যাবেন, তাহলে দেখবেন আপনি যদি এটা করে দেখে আপনি দেখতে চান, দেখবেন আপনার ট্রাইগ্লিসাইডটা বেড়ে গেছে, এলডিএলটা একটু বেড়ে গেছে। সারা বছরের রুটিনটা কেন ভাঙবেন? একদিন দুদিন ভাঙতে পারেন, প্রতিদিন ভাঙবেন না। এবং আসলে এই রমজান মাসটাতে যারা হচ্ছে স্থূলতায় ভুগছেন তাদের জন্য একটা খুব ভালো একটা সুযোগ কিন্তু এই স্থূলতা কমানোর জন্য এবং অন্যান্য রোগের খুব সঠিক বলেছেন। এবং এর মধ্যে আমরা যেটা ভিসারাল ফ্যাট বলি, এই পেটের মধ্যে যে চর্বিটা, এটা কমানোর এটাই সুযোগ, এটা না এছাড়া হবে না। এটা বুকের ব্যথা যদি কারো হয়ে থাকে, এখানে একটা কনফিউশন থাকে যে আসলে এটা হৃদরোগের কোনো ব্যথা নাকি গ্যাস্ট্রিকের ব্যথা। তাহলে একটু আপনার কাছে একটু জানতে চাই যে বুকের ব্যথাটা আসলে কেমন হবে বা কি করে বুঝবো, ব্যথার লক্ষণটা কেমন হলে বুঝতে পারবো যেটা আসলে বুকের হৃদরোগের কোনো অসুবিধা হচ্ছে কিনা নাকি গ্যাস্ট্রিকের ব্যথা, এবং কোন লক্ষণ দেখলে আমরা রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাব? আচ্ছা, খুবই মানে জনগুরুত্ব সম্পর্কিত প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আমাদের একটা মানসিক বায়াস থাকে, মানে রোগী চায় এটা গ্যাস্ট্রিকের ব্যথা হলে বাসায় থেকে যাব, সহজে একটা ওষুধ খেয়ে নেব, হার্টের ব্যথা হলে হসপিটাল যেতে হবে, ঝামেলা হবে, এই ধরনের দ্বন্দ্ব থেকে বের হয়ে আসতে হবে অবজেক্টিভলি। মানে আপনি রোগী একজন সাবজেক্ট, তারপরও আপনি যতটুকু পারবেন আমরা যেগুলো বলবো এই কয়েক সেকেন্ডের মধ্যে বলবো, এই জিনিসগুলো খেয়াল করতে। হার্টেরটা যেহেতু জরুরি, টাইম ক্রিটিক্যাল, চিকিৎসায় দেরি হলে ক্ষতি হতে পারে, হার্টেরটা আগে বলি। হার্টের ব্যথা সাধারণত বুকের দুই পাশের পাঁজরের মাঝখানে যে হাড়, স্টার্নাম বলি আমরা, তার পেছনে ব্যথাটা শুরু হয়, একটু বড় জায়গা নিয়ে শুরু হয়। বেশিরভাগ পুরুষ মানুষকে যখন হার্ট অ্যাটাকের সময় আমরা জিজ্ঞেস করি আপনার ব্যথাটা কোথায়, তারা দেখায় এভাবে মুষ্টি করে হার্টের মাঝখানে। তারপর অনুভূতিটা কীরকম? অনুভূতিটা হয় কোনো একটু শক্ত, মানে ভারী জিনিস বুকের উপর চেপে বসে আছে, একটা পাথর বসে আছে অথবা একটা পাহাড় বসে আছে, তারা এইভাবে বইয়ের ভাষায় বলে আমাদেরকে। আর ব্যথাটা ছড়াতে থাকবে, ব্যথাটা বাড়তে থাকবে, মিনিটে মিনিটে বাড়তে থাকবে। এবং সবচেয়ে খারাপ ব্যথার সময় অনেক সময় খুব করে ঘাম ঝরবে। অনেক সময় হয় ডায়াবেটিসের রোগীদের এটা হতে পারে, ব্যথা হয় না কিন্তু ঘামছে, আর রোগীর একটা মনের মধ্যে ভয় আসে আমার খারাপ কিছু হতে যাচ্ছে, এটাকে আমরা বলি ইমপেন্ডিং ডুম। তারপর অনেকের ক্ষেত্রে ব্যথাটা বুক থেকে আস্তে আস্তে গলা, মনে হবে আমি ঢোক গিলতে কিছু একটা আটকাচ্ছে, অথবা জোয়ালে আসবে, দুই পাশের বাহুতে আসবে, এগুলো হার্ট অ্যাটাকের ব্যথার লক্ষণ। আর যদি এই ব্যথার সাথে সাথে বমি হচ্ছে, ঘাম হচ্ছে, ভয় লাগছে, রোগী অস্থিরতা করছে, সাথে সাথে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, তখন অবশ্যই সাথে কাউকে নিয়ে হসপিটালে চলে যাওয়া উচিত। অ্যাম্বুলেন্স যদি থাকে তো ভালো, অ্যাম্বুলেন্স ছাড়াও অনেক সময় চলে যাওয়া উচিত, নাহলে দেরি করলে রোগী অনেক খারাপ হয়ে যায়। আর পাশাপাশি যদি গ্যাস্ট্রিকের ব্যথা বলে এটা নিয়ে বসতে, কিছু রোগী আছে আসলে তাদের হার্টের ব্যথাটা তাদের কাছে গ্যাস্ট্রিকের মতো মনে হয়, এই সংখ্যাটা কম, তারপরেও তাদের খাবারের সাথে একটা লক্ষণ থাকবে। খাবারের অনেকক্ষণ না খেয়ে থাকলে ব্যথা হওয়া, অথবা খাবারের পরপর ব্যথা হওয়া, তখন ব্যথাটা একটু জলাপোড়া টাইপের হতে পারে। ব্যথাটা পাঁজরের হাড়ের নিচে পেটের দিকে শুরু হবে প্রথমে, তারপর বুকের দিকে উঠে আসবে। অনেক সময় এর সাথে ঢেকুর হতে পারে, ঢেকুরের সাথে অনেক সময় আমাদের তিতা স্বাদের বা নোনা স্বাদের ঢেকুরের পানি যেটা, সেটা বের হয়ে আসতে পারে। তারপরেও বলবো সন্দেহ লাগলে ডাক্তারের কাছে আসাই ভালো। কত তাড়াতাড়ি হসপিটালে আসতে হবে সেটা অনেক সময় রোগী নিজেই বুঝে,
রোগী বলে আমাকে হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নিয়ে যেতে ওই যে হবে। ভয় পাওয়ার যে জিনিসটা বললাম তাতে মুখে বলে না, কিন্তু তাদের মনে এটা আসে। আর এর পাশাপাশি আরেকটা গ্রুপ বুক ব্যথা যাদের বারবার হবে। ধরেন প্রথম ব্যথাটা একটু কম, সকালের দিকে হলো, সে কিন্তু আমার কাছে আসতে আসতে সেই রাত 12টায় আসলো, কেন প্রথম ব্যথাটাও চলে গেছে, ঠিক আছে, তো এই ব্যথাটা বারবার আসতে থাকবে, পরের ব্যথাটা আরো একটু বেশি হতে পারে, পরের ব্যথাটা আরো একই দিনের মধ্যে বারবার বুক ব্যথা হওয়ার লক্ষণটা খারাপ। আর যারা একটু কাজে কর্মে থাকেন তারাও কয়েক সপ্তাহ ধরে ব্যথাটা বাড়তে পারে, প্রথম ব্যথাটার থেকে দ্বিতীয় ব্যথাটা আর একটু বেশি ভারী, আর একটু বেশি সময় থাকে। এই রোগীগুলো কিন্তু বিশেষ যত্ন নিয়ে গ্যাস্ট্রিকের কথা চিন্তা না করে আগে ডাক্তারের কাছে এসে বা হসপিটালে এসে চেক আপ আচ্ছা, করা উচিত। আমি একটু এবার জানতে চাচ্ছি, যেহেতু বুকের ব্যথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যথা এবং জরুরি অবস্থা, কারণ হচ্ছে আমরা জানি যে হৃদরোগে বা হার্ট অ্যাটাক হলে সময়টা আসলে তেমন থাকে না। তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের যে হাসপাতালটা রয়েছে, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল যেটা আছে, তো সেখানে হচ্ছে হৃদরোগীদের জন্য কেমন ব্যবস্থাপনা রয়েছে, এই জরুরি অবস্থাগুলোকে হচ্ছে কিভাবে আসলে আপনারা মেনটেন করছেন বা আপনারা কিভাবে রোগীদেরকে সেবা দিচ্ছেন? আচ্ছা, প্রথমে বলিনি, আমাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল মাদানী এভিনিউতে অবস্থিত। মানে 300 ফিট দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে কেউ আসতে পারবেন বসুন্ধরার ভিতর দিয়ে। আর আমাদের হাসপাতালটা তৈরি করা হচ্ছে, আমাদের উদ্যোক্তা যারা, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের উদ্যোক্তা যারা, তাদের ভিশনটাই হচ্ছে এটা শুধু বাংলাদেশে না, আমরা আমাদের পুরো রিজিয়নে, সাউথ ইস্ট এশিয়ার একটা নাম করা এবং রেফারেল সেন্টার হিসেবে গড়ে উঠুক। সেটার আলোকে আমাদের কার্ডিয়াক পেশেন্টদের জন্য বলতে পারি, আমরা কিন্তু অনেক জায়গায় শুধু কার্ডিওলজি বিভাগ আছে কিন্তু কার্ডিয়াক সার্জারি নেই। আমরা কিন্তু শুরু থেকে কার্ডিয়াক সার্জারি, কার্ডিওলজি বিভাগ একসাথে। তারপর ইমার্জেন্সি ডিপার্টমেন্ট খুব ওয়েল ইকুইপড, 22 বেডের, মানে আপনি ইমার্জেন্সিতে গিয়ে প্রথমেই যত দ্রুত সময়ে সর্ট আউট হওয়া যায়, একটা রোগীর যা যা লাগবে সব ওখানে আছে। পাশেই রেডিওলজি ডিপার্টমেন্ট একই ফ্লোরে, ওখানে আমাদের সার্বক্ষণিক সিটি স্ক্যান, এমআরআই সব আপনাকে থাকে। ইন্টারাপ্ট করছি আমি এখানে, যে হৃদরোগীদের ক্ষেত্রে দেখা যায় যখন কোনো হাসপাতালে নিয়ে নেওয়া হয়, বিশেষ করে রাতের সময় কিন্তু এই যে হার্ট অ্যাটাকের ইস্যুস বা হৃদযন্ত্রের সমস্যাগুলো দেখা যায়। তো রাতের বেলায় আপনাদের এখানে ইমার্জেন্সি যে সেবা প্রদানের যে জায়গাটা রয়েছে সেটা কেমন, সেখানে ডাক্তারদের সংখ্যাটা কেমন রয়েছে যাতে তারা ম্যানেজমেন্টটা করতে পারে? হ্যাঁ, সেটাতেই আসছি। আমাদের ইমার্জেন্সি পিসিআই যেটা বলে, প্রাইমারি পিসিআই, যেটা আপনার 30 মিনিটের নোটিসে আমরা সবাই হসপিটালে চলে আসতে পারি। আচ্ছা, হ্যাঁ, 30 মিনিটের নোটিসে, এটা 24 ঘন্টা, বছরে 365 দিন। একইভাবে কার্ডিয়াক সার্জারিও কিন্তু স্ট্যান্ড বাই। আমাদের কোনো কেস করার পর যদি মনে হয় এটা কার্ডিয়াক সার্জারিতে যাওয়া উচিত, ওনারাও চলে আসবেন। ব্যবস্থাটা এতটা সমন্বিত। আর যেটা টিমওয়ার্কের যেটা কথা বললাম, সাথে সাথে জরুরি সেবা যেগুলো সময়ের জন্য ওয়েট করে না, যেমন কিছু টেস্ট থাকে বেডসাইডে করতে হয়, ইকোকার্ডিওগ্রাফি একটা টেস্ট, অনেক সময় কিছু রোগী আসে আউট অফ হসপিটাল কার্ডিয়াক অ্যারেস্ট বলে, রোগীর চেতনা ফিরে আসছে কিন্তু খুব ভালো রেসপন্স নাই, ওই সময় আমি ক্যাথ ল্যাবে যাওয়ার পাশাপাশি দ্রুত আমি সিটি স্ক্যানও করাতে পারি। আমাদের সব সুবিধাগুলো একই সাথে একই ছাদের নিচে সব সুবিধাগুলো রয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের সার্বক্ষণিক। আপনাদের জন্য অভিনন্দন যে আসলে ঢাকার এত সুন্দর একটা জায়গায় এই হসপিটালটা রয়েছে, এবং আশা করছি যারা হচ্ছে আমাদেরকে শুনছেন তারা হয়তো বা জানতে পারলেন আপনার মাধ্যমে, আমাদের মাধ্যমে, যে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে আসলে হৃদরোগ হোক বা এই যে হৃদরোগের জন্য সার্জারি হোক, সেখানের জন্য তাৎক্ষণিক সেবা পাওয়ার জন্য কিন্তু তারা সেখানে যেতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, আমরা কথা বলছিলাম রোজায় হৃদরোগীদের করণীয়, এবং আমাদের যে অতিথি ছিলেন তা কিন্তু বিস্তারিত আপনাদেরকে জানালেন যে আসলে রোজার মাসে কিভাবে আমরা ইফতারটা করতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য।